শাহপুর গ্রামের এক ছোট্ট শহরের গল্প এটি। সোনিয়া ছিল এক হৃদয়হীন পাপিনী। সে শুধু তার নিষ্কলুষতায় হারায়নি, বরং তার সবুজ চোখের জন্য সে পুরো গ্রামে বিখ্যাত ছিল। কিন্তু প্রকৃতির দেওয়া এই সৌন্দর্যও তার ভাগ্য পরিবর্তন করতে পারেনি। সে ছিল এক গরিব পরিবারে জন্মানো মেয়ে। মাত্র 2 বছর বয়সে তার বাবা হঠাৎ করে মারা যান। এই আঘাত ছিল এতটাই গভীর যে সে শুধু সোনিয়ার মাই ভেঙে পড়ে নাই, জীবনের সব সুখও যেন এক মুহূর্তে হারিয়ে গিয়েছিল। সেই থেকে মা মেয়ে মিলে জীবনের কঠিন ব্যবসা শুরু করে। সোনিয়ার মা প্রথম দিকে অন্যের বাড়িতে কাজ করতেন, কিন্তু ধীরে ধীরে অসুস্থতা তাকে দুর্বল করে তোলে। আর তখন মাত্র 16 বছরের কোমল কাঁধে জীবনের সব দায়িত্ব তুলে নেই সোনিয়া। সে প্রতিদিন ভোরে জেগে জঙ্গলে যেত, কাঠ কাটতো, আর সন্ধ্যায় শহর থেকে আসা ব্যবসায়ীদের কাছে সেই কাঠ বিক্রি করত। এতে একটু হলেও সংসারের খরচ চলতো। গ্রামের পাশেই ছিল এক রহস্যময় জঙ্গল। জঙ্গলের কিছু অংশ আজও অজানা ও পরিত্যক্ত ছিল। সেখানে কাউকে যেতে দেওয়া হতো না। বহু ভয়ের গল্প সেই জায়গা ঘিরে ছড়িয়েছিল। একদিন হঠাৎ করে সোনিয়ার মা পুরোপুরি অচেতন হয়ে পড়ে। সোনিয়ার কাছে তার মায়ের সুস্থতা ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই সেই দিনই সে গ্রামের হাকিমের কাছে যায় মায়ের চিকিৎসার জন্য। হাকিম বলেন, জঙ্গলের সেই নিষিদ্ধ অংশে একটি ভেষজ উদ্ভিদ আছে, যার মধ্যে আছে অবিশ্বাস্য নিরাময় শক্তি। সম্ভবত সেটিই তোমার মায়ের জীবন বাঁচাতে পারে, কারণ তোমার মায়ের শরীরে এক অদ্ভুত বিষ ছড়িয়ে পড়েছে। তবে ওই গাছের শিকড় এর বিরুদ্ধে কাজ করতে পারে। হাকিম বলেন, যখন আমার চোখ ভালো ছিল আমি নিজেই পাহাড়ে উঠে ওই গাছ আনতাম, কিন্তু এখন চোখে দেখি না, শুধু স্বপ্নেই দেখি সেই পাহাড়। সোনিয়া জিজ্ঞেস করলো, এই গাছ কি সত্যি আমার মাকে বাঁচাতে পারবে? হাকিম কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওই গাছের নাম সূর্যবিষ। এটি জঙ্গলের সেই অংশে জন্মে যেখানে কেউ যায় না। সেই জায়গাকে বলে রাজা বীর সিংহের গুপ্তধনের স্থান। লোকেরা বলে, যারা সেখানে গিয়েছে তারা আর ফিরে আসেনি। সোনিয়া এক মুহূর্ত না ভেবে বলল, আমি সেখানে যাব। হাকিম চমকে ওঠেন, মেয়েটি, কেউ যদি দেখে তুমি সেই দিকে যাচ্ছ তাহলে তুমুল হইচই হবে। সেই জায়গা নিষিদ্ধ, সেখানে শুধু ধনলোভী বা পাগলরাই যায়, আর তারা আর ফিরে আসে না। সোনিয়ার চোখে জল এসেছিল, কিন্তু সেই জলে এক অদ্ভুত সাহসও ফুটে উঠেছিল। সে ধীরে বলল, এই পৃথিবীতে আমার কাছে শুধু আমার মাই আছে। যদি মা চলে যায় আমি পুরোপুরি একা হয়ে যাব। আমি সব বিপদ সহ্য করতে পারি। আমি মায়ের ছায়া ছাড়া বাঁচতে শিখিনি। হাকিম চুপচাপ বসে থাকেন, যেন মনে মনে সোনিয়ার সাহসকে সেলুট জানাচ্ছেন। সেই রাতেই, যখন পুরো গ্রাম নিস্তব্ধতার চাদরে মোড়ানো, সোনিয়া ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে পড়ে। মায়ের মুখের দিকে ভালোবাসায় তাকায়, তারপর আস্তে করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, চুপি চুপি, যাতে কেউ টের না পায়। তার পা ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে থাকে। রাস্তা ছিল শুনশান, কিন্তু সোনিয়ার পা থামেনি। প্রতিটি পদক্ষেপে তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। তবু তার সাহসে ছিল না কোনো কমতি। সে বারবার মনে মনে দোয়া চাইছিল, হে আল্লাহ, আমার মায়ের জন্য পথ দেখাও, তাকে আরোগ্য দাও। তার হাতে ছিল একটি ছোট টর্চ, যার আলো কেবল কয়েক কদম সামনে দেখাতে পারত। হঠাৎ করেই সে জঙ্গলের দরজার সামনে এসে দাঁড়ালো। এই সেই জায়গা যার পর আর যাওয়া মানা। একটি পুরনো কাঠের বোর্ডে এখনো কিছু হুঁশিয়ার বার্তা লেখা ছিল। সোনিয়া গভীর শ্বাস নিল। বুক শক্ত করে সে নিষিদ্ধ জগতের দিকে প্রথম পদক্ষেপ ফেলল। জঙ্গলের ভেতরে প্রবেশ করতেই তাকে ঘিরে ধরলো এক অদ্ভুত অস্থিরতা। আচমকা পরিবেশ ঠান্ডা হয়ে গেল, যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে এক রহস্যময় নিঃশ্বাস। প্রতিটি পায়ে চলার সঙ্গেই মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ সত্যি সে পেছনে কারো পায়ের আওয়াজ শুনল, ধীরে কিন্তু নিয়মিত, টুক টুক করে আওয়াজ।
ধীরে ধীরে হচ্ছিল। সোনিয়ার হৃদস্পন্দন বেড়ে যায়, সে পিছনে ফিরে তাকায়, কিন্তু কিছুই ছিল না, শুধু ভেজা মাটি আর ঝোপঝাড়। এটা কি আমার কল্পনা, সে নিজেকে জিজ্ঞাসা করলো। তারপর আবার সে সামনে এগোতে থাকলো, কিন্তু সামনে যেতেই সে আওয়াজ আবার, এবার একটু জোরে। ভয়ে তার নিঃশ্বাস আটকে যায়। পেছনে তাকাতেই দেখে মাটিতে একটি লম্বা দাগ টানা হয়েছে, যেটা শুরু হয়েছে সেই জায়গা থেকে যেখান থেকে সে হাঁটতে শুরু করেছিল। এই দাগ, কে করেছে এটা? কেউ কি পেছনে আছে? তার গলা শুকিয়ে যাচ্ছিল। টর্চটা শক্ত করে ধরলো, যেন এটাই তার শেষ ভরসা। তবু সোনিয়া থামেনি। সে জানতো সেই গাছ আছে জঙ্গলের শেষ প্রান্তে, যেখানে সুবাস ছড়িয়ে পড়ে, মাটি আর্দ্র থাকে, আর গাছের শিকড় থেকে হালকা আলো বের হয়। সোনিয়া দৌড়াতে লাগলো। পায়ের আওয়াজ জোরে হলো, হয়তো আতঙ্কই তাকে তাড়া করছিল। গভীর রাতে জঙ্গলের নিস্তব্ধতা আর বুকের ভেতর চাপা দুঃস্বপ্ন। সেই মুহূর্তে সোনিয়া কেবল এগিয়েই যাচ্ছিল, কিন্তু যতই সে সামনে গেল, সেই ভেষজ গাছ কিছুতেই তার চোখে পড়ল না। শেষমেশ সে ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত শরীরে সে একটা পুরনো গাছের গুড়ির পাশে বসে পড়ে, মাথা হাতে ধরে। তার চোখের জল পড়তে থাকে হাতের উপর। সে মনে মনে বলতে থাকে, মা, আমি তো চেষ্টা করেছিলাম, তোমার জন্যই তো বেরিয়েছিলাম, কিন্তু এখন এখন আমি হারিয়ে গেছি। সে ধীরে ধীরে ফিসফিস করে কাঁদতে লাগলো। ঠিক তখনই আবার সেই শব্দ, ধীরে কিন্তু নিয়মিত, টিক টিক করে আওয়াজ হচ্ছে। সোনিয়া কেঁদে উঠল, বুক চেপে ধরলো। তার হৃদয় যেন ভয়ে, কষ্টে ও সাহসে একসাথে ধড়ফড় করছিল। কিন্তু এখন এখন আমি যেন নিজের কণ্ঠেই হারিয়ে গেছি। আমার কাঁপতে থাকা নিঃশ্বাসের সঙ্গে মিশে যাচ্ছিল সেই মৃদু শব্দটি, টুক টুক, ধীরে, কিন্তু কোনো মতেই থামছে না। বারবার শব্দটি পিছনে তাড়া করছিল। অন্ধকার রাতে জঙ্গলের মধ্যে এসে অনেক ভয় পাচ্ছিল। সোনিয়া তার বুকের উপর হাত রাখলো। সে দেখলো তার হৃৎপিণ্ড এত জোরে ধড়ফড় করছিল যে সে বুঝতেই পারছিল না এই আওয়াজ থেকে বের হওয়ার পথ কোনটি। হঠাৎ গাছের ফাঁক থেকে, কালো শাখাগুলোর আড়াল থেকে একটি ছায়া নড়ে উঠল। সোনিয়া তার চোখকে একটুখানি সংকুচিত করলো, চোখের দৃষ্টি তীক্ষ্ণ করলো, আর ঠিক সেই মুহূর্তেই এসে গেল, যে মুহূর্ত এক সেকেন্ড থামিয়ে দিল তাকে, তার সমস্ত ক্লান্তি, ভয় আর দুশ্চিন্তা। একজন লম্বা যুবক আস্তে আস্তে বেরিয়ে এলো গাছের ছায়া থেকে। তার উচ্চতা ছিল অস্বাভাবিক লম্বা, গম্ভীর, নীরব এবং এরকম মোহময়। তার কাঁধে ছিল একটি কালো চাদর, আর চুলগুলো ছিল খানিকটা ভেজা, যেন সে সদ্য জঙ্গলের কোথাও জলমাটি পেরিয়ে এসেছে এবং এখন দাঁড়িয়ে আছে সোনিয়ার ঠিক সামনে। তার চোখের দিকে ভালো করে তাকাতে গিয়ে সোনিয়া থমকে গেল। সেই চোখ ঠিক যেন সোনিয়ার নিজের চোখের মতো, আলোর মধ্যে সবুজ রঙে দীপ্তিমান। আমি এসেছিলাম একটা বিশেষ ভেষজ উদ্ভিদের খোঁজে, কিন্তু পথ হারিয়ে ফেলেছিলাম। সেই যুবক নিশ্চুপ দাঁড়িয়ে ছিল, তার চোখ যেন সোনিয়ার চোখের পিছনে লুকিয়ে থাকা কাহিনী পড়ছিল। তারপর সে নরম স্বরে বলল, ভয় পেও না, আমি জঙ্গল থেকে তোমাকে বের করে তোমার গ্রামে পৌঁছে দেব। সোনিয়া বিস্মিত হয়ে তাকিয়ে রইল। এই যুবক এখানে কি করছে? যেখানে সবার প্রবেশ নিষেধ, সেখানে সে কেমন করে এত সহজে ঘুরে বেড়াচ্ছে? কিন্তু তখন প্রশ্ন করার সময় ছিল না, সে শুধু চুপচাপ তাকে অনুসরণ করতে লাগলো।
অন্ধকার জঙ্গলের মাঝে সেই যুবক সোনিয়াকে পথ দেখাতে লাগলো। তার পা চলছিল নিঃশব্দে, নির্ভয়ে, যেন জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটি বাঁক তার চেনা। অন্যদিকে সোনিয়ার মনে ঘুরছিল হাজারটা প্রশ্ন। কে এই যুবক? সে এখানে কি করছে? আর সব থেকে আশ্চর্যের বিষয়, তার চোখ দুটো ঠিক সোনিয়ার চোখের মতোই সবুজ কেন। অবশেষে তারা গ্রামের কাছাকাছি পৌঁছায়। সেই যুবক হঠাৎ থেমে যায়। সোনিয়া পেছনে তাকিয়ে দেখে সে ধীরে ধীরে ফিরে যাচ্ছে। গাছেদের মাঝে ঢুকতেই সে অদৃশ্য হয়ে গেল, যেন সে কখনোই ছিল না। সোনিয়ার হৃদয়ে এক অদ্ভুত স্পন্দন চলছিল। সে বাড়ি এসে দেখে মা অত্যন্ত দুর্বল অবস্থায় শুয়ে আছে। সোনিয়া কান্না ভেজা কণ্ঠে জানায় সে ভেষজ গাছটি পায়নি। পরদিন গ্রাম্য ডাক্তার এসে মায়ের নাড়ি পরীক্ষা করে দীর্ঘশ্বাসে ফেলে বললেন, এমন দুর্বল অবস্থায় 1 মাসের বেশি বাঁচানো কঠিন হবে। সোনিয়ার হৃদয় শক্ত হয়ে উঠল, চোখে জল চলে এলো। ডাক্তার, যদি আমি সেই ভেষজ পেয়ে যাই, তবে কি মাকে বাঁচানো যাবে? ডাক্তার একটু থেমে বললেন, শিফা তো আল্লাহর হাতে, কিন্তু সেই ভেষজ ওষুধে হয়তো মায়ের আয়ু কিছুটা বাড়তে পারে। সোনিয়ার চোখ জ্বলে উঠল। তাহলে আমি আবার সেই জঙ্গলে যাব? মা কাঁপা কণ্ঠে বললেন, না মা, রাতে জঙ্গলে যেও না। কিন্তু সোনিয়া তার ঠোঁটে মায়ের আঙ্গুল রাখে। তুমি আমার পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, তোমার জন্য সব ত্যাগ করতেও আমি প্রস্তুত। সে তার মাকে এভাবে সান্ত্বনা দেয়। সেই রাতে সোনিয়া আবারও রওনা দিল, কিন্তু এবার তার হাতে ছিল সাদা ছোট পাথর। প্রতিটি কদমে সে একটি করে পাথর ফেলে রাখছিল, ফিরে আসার পথ চিহ্নিত করতে। এই পাথরগুলো তাকে সাহায্য করবে। জঙ্গলের ঘন অন্ধকারে গাছের ফিসফিসানি আর অজানা শব্দ যেন তার বুকের ভিতর ভয় ঢুকিয়ে দিচ্ছিল। কিন্তু মায়ের প্রতি ভালোবাসা ও আশার আলো তাকে এগিয়ে চলতে বাধ্য করছিল। কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? সে ফিসফিস করে নিজের কাছে বলল। তার হাতের পাথরগুলো খেয়াল করলো। প্রতিবার পাথর ফেললেই যেন অদৃশ্য কোনো শক্তি তা তুলে নিচ্ছে। পিঠের লোম দাঁড়িয়ে গেল, হৃদয় ধড়ফড় করতে লাগলো সোনিয়ার। তবুও সে থামেনি। তাকে ভেষজটি খুঁজতেই হবে, মায়ের জন্য যেভাবেই হোক। অবশেষে সে জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছালো। এখানে বাতাস ঠান্ডা, আর এক অদ্ভুত সুগন্ধ বাতাসে ভেসে আসছিল। হঠাৎ সে অনুভব করলো কেউ পেছনে দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই আবার সেই সবুজ চোখের যুবক। সে চুপচাপ দাঁড়িয়ে সোনিয়ার দিকে তাকিয়ে হাসছিল। চাঁদের আলোয় তার চোখ জ্বলছিল, ঠিক যেন এই জঙ্গলের কোনো প্রাচীন রহস্যের রক্ষক। সোনিয়ার ভয় কিছুটা কমলো। তুমি প্রতি রাতে এখানে কেন আসো? যুবক জিজ্ঞেস করলো শান্ত কণ্ঠে। সোনিয়া ধীরে ধীরে বলল, আমি এমন এক ভেষজ খুঁজছি যা আমার মাকে বাঁচাতে পারে। যুবক মনোযোগ দিয়ে শুনে বলল, এই জঙ্গল সাধারণ মানুষের জন্য নয়, কিন্তু যদি তোমার উদ্দেশ্য সত্যি মা হয়, তাহলে তোমাকে আমি সাহায্য করব। সোনিয়ার চোখে আশার আলো ফুটলো। তুমি কি সাহায্য করবে? যুবক হালকা হাসলো, গভীর কণ্ঠে বলল, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করতে হবে, আর আমার কথা মতোই চলতে হবে। এই জঙ্গলে এমন অনেক গোপন বিষয় আছে যা দেখা উচিত নয়। সোনিয়া মাথা নেড়ে সম্মতি জানালো। তারা আবার জঙ্গলের গভীরে চলতে লাগলো। সোনিয়া বলল, আমি শুনেছি এই জঙ্গলে মিনাকি নামে এক সুগন্ধি ভেষজ জন্মায়, যা বহু রোগের মহা ঔষধ। যুবক সোনিয়ার দিকে তাকালো, তারপর মৃদু হাসি দিয়ে বলল, আমি জানি সেই উদ্ভিদ কোথায়, কারণ আমি এই জঙ্গলেই থাকি। এই জঙ্গলেই আমার বসবাস। সোনিয়া থমকে গেল। তুমি এই জঙ্গলে থাকো? সে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো। যুবক মাথা নাড়ল। এই জঙ্গলই আমার ঘর, প্রতিটি শাখা প্রশাখা, প্রতিটি পাতার গন্ধ আমার পরিচিত।
তোমার কাঙ্ক্ষিত ভেষজ গাছ অনেক দূরে নয়। সে একটি দিক দেখিয়ে দিল। সোনিয়া তাকিয়ে দেখে একটি গাছ, যা এক অদ্ভুত আলোয় জ্বলছে। গাছ গাছটি বাতাসে দুলছে, আর তার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। সোনিয়া গাছটির দিকে এগুতে থাকলো। সোনিয়া ছুটে গিয়ে গাছটিকে তুলে হাতে নেয়। তার চোখ জ্বলছিল। গাছটি হাতে পেয়ে তার মনে হলো সে জীবনের সবচেয়ে মূল্যবান কিছু পেয়ে গেছে। এখন তার চোখে কোনো ভয় নেই, তার মনে আনন্দ, সে তার মাকে বাঁচাতে পারবে। চোখ চোখ ভরে জল এলো। সোনিয়া ফিরে তাকিয়ে বলল, তুমি আমার মায়ের জীবন বাঁচালে, আমি কৃতজ্ঞ। যুবক মৃদু হাসলো, তার চোখে ছিল এক গভীর শান্তি আর এক অপার রহস্য। সোনিয়া জিজ্ঞেস করলো, তুমি কি সবসময় এই জঙ্গলে থাকো? আমি তো কখনো কাউকে দেখিনি। যুবক বলল, হ্যাঁ, আমি এখানেই থাকি। আর তোমাকেও প্রায় দেখি, যখন তুমি কাঠ কাটতে আসো, গাছেদের সঙ্গে কথা বলো, আর ক্লান্ত হয়ে ছায়া খুঁজো। আমার চোখ সব সময় তোমার উপর থাকে। তাই আজ রাতেও যখন তুমি এলে, আমি তোমার পেছনে এসেছিলাম। সোনিয়া বিস্ময়ে তাকিয়ে রইল। তার হৃদয় এক অদ্ভুত ছন্দে কেঁপে উঠল, যেন সে এমন কিছু জানলো যা আগে কখনো অনুভব করেনি। সে কিছুটা অবাক হলো। তখন সে ফিরে চলল। ভেষজ গাছ ছিল তার আঁচলে বাঁধা, আর হৃদয় কাঁপছিল অজানা আবেগে। সোনিয়ার হৃদয়ে ছিল এক অদ্ভুত সুখ আর অস্থিরতা। কিন্তু ঠিক তখনই, যখন সে বাড়ির পথে হাঁটতে শুরু করলো, সেই যুবক চোখের সেই সবুজ চোখের যুবক আবারও শান্ত স্বরে বলল, সোনিয়া, তুমি কি আবার আমাকে দেখতে আসবে? সোনিয়া ধীরে মাথা নাড়ল। যুবকের মুখে তখন এক গভীর প্রশান্তির হাসি। সে ধীরে বলল, চলো, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। এই জঙ্গলে রাতের সময় বিপজ্জনক হতে পারে। সোনিয়া কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নেড়ে তার সঙ্গে হাঁটতে শুরু করলো। গভীর অন্ধকার জঙ্গলের পথে তারা পাশাপাশি হাঁটছিল। বাতাসে ছিল এক নিস্তব্ধতা, এক অদ্ভুত নীরব ঘনিষ্ঠতা। সোনিয়া অনুভব করলো, যেন এই যুবকের সঙ্গে পথ চলা শুরু করার পর থেকেই জঙ্গলের সব ভয়ের শব্দ থেমে গেছে। সবকিছু তাদের পথ থেকে দূরে সরে যাচ্ছে। গ্রামের সীমানায় পৌঁছালে যুবক থেমে গেল। সে বলল, এখন থেকে তুমি একাই যেতে পারবে। সোনিয়া অবাক হয়ে বলল, তুমি আমার সঙ্গে আসবে না? যুবক হেসে বলল, না, আমার জায়গায় জঙ্গলেই। তোমার জগৎ এখানে শেষ হয়, আর আমার জগৎ এখান থেকেই শুরু হয়। এই কথা বলে সে গাছের ফাঁক দিয়ে অদৃশ্য কুয়াশার মাঝে হারিয়ে গেল। সোনিয়া বিস্ময়ে যুবকের দিকে তাকিয়ে রইল, যেন চোখের সামনে এক স্বপ্নে মিলিয়ে গেল সে। তবে তার হাতে ছিল সেই দুর্লভ ভেষজ গাছ, যার সুবাস আজও তার নিঃশ্বাসে মিশেছিল। বাড়ি পৌঁছে সোনিয়া সোজা ডাক্তারকে দেখালো সেই গাছ। ডাক্তার দেখে চমকে উঠলো, সুবহান আল্লাহ, মেয়ে, এটাই তো সেই গাছ। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এটা কোথায় পেলে? এত বছর ধরে মানুষ খুঁজে ফিরেছে, কেউ ফেরেনি। সোনিয়া শান্তভাবে বলল, এটা আল্লাহর কৃপা। ডাক্তার সাহস আর ভালোবাসার প্রশংসা করলো। তুমি শুধু তোমার মায়ের জন্যই না, আর অনেকের জীবনের আলো জ্বালতে পারো এই গাছ দিয়ে। তবে একটা কথা মনে রেখো, এই বিষয়ে কাউকে বলো না। সোনিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? ডাক্তার গম্ভীর কণ্ঠে বলল, এই জঙ্গল সাধারণ নয়। প্রাচীন কাহিনীতে বলা হয়, এই জঙ্গলের গুপ্তধনের রক্ষা করে এক সাপ জাতি। বহুবার লোক গিয়েছে এই গাছের খোঁজে, কিন্তু কেউ ফিরতে পারেনি। সোনিয়া হতবাক, কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর মনে পড়ে গেল সেই সবুজ চোখের যুবককে, শান্ত, রহস্যময়, অপার্থিব। সে কি? তার মন যেন কেঁপে উঠল, কিন্তু কিছুই বলল না, শুধু মাথা নিচু করে সোনিয়া চলে গেল।
পরদিন সোনিয়া তার মায়ের জন্য ওষুধ তৈরি করলো। কয়েকদিন ব্যবহারের পর তার মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার সোনিয়ার এই দুঃসাহস দেখে প্রশংসা করলো। তার মার অসুস্থতা অনেকটাই কেটে গেল। তার মা এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছে, কিন্তু বাড়ির আর্থিক অবস্থা খারাপ হতে লাগলো। খাবার নেই, টাকা নেই। তাই সোনিয়া আবার জঙ্গলে কাঠ কাটতে গেল, শহর থেকে আসা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে। ব্যবসায়ীরা তাকে অনেক দামে তার কাঠ কিনে নিত। ব্যবসায়ীরা তার থেকে চড়া মূল্যে কাঠ কিনত। সে যখন কাঠ কুড়াচ্ছিল, তখন হঠাৎ কেউ তার কাঠের বোঝা কাঁধে তুলে দিল। তাকিয়ে দেখে সেই সবুজ চোখের যুবক। সে বলল, আমি তো আছি তোমার পাশে, চিন্তা করো না। সোনিয়া খুশিতে জানালো, তোমার দেওয়া ভেষজেই মা সুস্থ হয়ে উঠেছেন। যুবক হেসে বলল, যতদিন তোমার প্রয়োজন আমি থাকবো। এরপর থেকে সে প্রায়ই সোনিয়ার কাঠ বয়ে দিত, আর সেই ব্যবসায়ী তাকে ভালো দাম দিতে লাগলো। একদিন সোনিয়া তার বান্ধবী নাদিয়াকে সব কথা জানালো। নাদিয়া অবাক হয়ে বলল, তোমরা প্রেমে পড়েছ, অথচ সে কি মানুষও না তা জানো না। নাদিয়ার এমন প্রশ্নে সোনিয়া কিছুটা বিচলিত হলো। সে মনে মনে ভাবল, আসলে নাদিয়া যে কথাটি বলেছে তা তো সঠিক। ছেলেটি আসলে যুবক নাকি এত জঙ্গলের মধ্যে অন্ধকারে সে ওখানে কিভাবে থাকে, কিভাবে বসবাস করে, বিভিন্ন চিন্তা তাকে অবাক করে তুলল। সে সোনিয়া তাকে জঙ্গলে নিয়ে গেল, কিন্তু যুবক এলো না। হঠাৎ ঝোপের মধ্যে শব্দ হলো। নাদিয়া চিৎকার করে বলল, সোনিয়া দৌড়াও, বিশাল একটা সাপ। তারা ভয়ে ছুটে বাড়ি ফিরে এলো। সেদিন সন্ধ্যায় দরজায় শব্দ হলো। খুলে দেখে কেউ নেই, কিন্তু কাঠগুলো ঠিক দোরগোড়ায় সাজানো। পরদিন সোনিয়া পরের দিন সোনিয়া একা আবার গেল জঙ্গলে। সবুজ চোখের সেই যুবক এলো। সোনিয়া রাগ করে বলল, নাদিয়াকে নিয়ে গিয়েছিলাম, তুমি কেন আসলে না? যুবক শান্তভাবে বলল, আমি বাধ্য ছিলাম না আসতে, তোমার জন্যই ভালো ছিল। তারপর সে সোনিয়ার হাতে একটি দামি হীরের মালা দিল। সোনিয়া অবাক হয়ে বলল, এত দামি মালা কেন? যুবক বলল, তোমার পিতার ঋণ শোধ করতে এসেছি। সোনিয়া কিছুটা অবাক হলো। যুবক বলল, তোমার পিতা এক রাখাল ছিলেন, আমি ছিলাম এক সাবজাত শিশুর রূপে। তিনি আমাকে লালন করেছিলেন, পরে জঙ্গলে ফিরিয়ে দিয়েছিলেন। আজ আমি সেই রাজসাপ হয়ে উঠেছি। তুমি তার কন্যা, যার চোখও আমার মতো সবুজ। তাই আমি তোমার পাশে এসেছি। সোনিয়া অবাক হয়ে যুবকের সব কথা শুনছিল। এই কথা বলেই যুবক ধীরে ধীরে তার আসল রূপ নিতে লাগলো, এক বিশাল দীপ্তমান সাপের রূপ। তারপর সে গাছেদের আড়ালে মিলিয়ে গেল। সোনিয়ার চোখ ছিল বিস্ময়ে ভরা। সে কিছু বলতেও পারল না, ভালোবাসাটুকুও প্রকাশ করতে পারল না। এবং এখন সে জানে, সে যাকে ভালোবেসেছিল সে মানুষ ছিল না,
ছিল এক মহান রাজার মতো সাপ। ধন্যবাদ বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরের পর্ব পেতে, এই গল্পের পরের পর্ব পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।